তৃতীয় যুগের, আর না হলেও করে দেওয়া হবে আগামী ভবিষ্যৎ। ওনাকে খাসি বানানো উচিত, ওকেও দেওয়া উচিত রাম ক্যালান। খাবে, আজ না হলে কাল খাবে, আপনি মিলিয়ে দেখে নেবেন, খাবে। পেছনের ক্যালান এগুলো এরম 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 করে ঘাড় নাড়ছে, দাঁত বার করে আসছে। বাংলার মানুষের উচিত চড়িয়ে ওদের গাল লম্বা করে দেওয়া। কিন্তু মিনি পাকিস্তানের কথা বলেছে, সেটাই হলো, ওনার গায়ে লেগে গেল। চোরকে চোর বললে রাগ করে। পুরো অধিবেশনের ক্ষেত্রে একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেখা গেল হলের ভিতর, ওই বিষয়ে কি বলবেন? বিশৃঙ্খল আর কিছু নেই। হ্যাঁ, পুরো অধিবেশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে আজকাল, সেই বিষয়গুলো পুরসভা কলকাতার সাথে কোনোভাবেই সম্পর্কিত। ওতে কলকাতার কোনো বিষয়ই নেই, পার্লামেন্টের বিষয়গুলো এখানে যদি আলোচনা, মানে কে বঙ্কিমদা বলেছেন বলে এখানে যদি কেউ আলোচনা শুরু করতে পারে, প্রধানমন্ত্রী বঙ্কিমদা বলেছেন বলে, বলেছেন না, বলে ফেলেছেন। বাঙালি মানে দাদা, উনি একজন গুজরাটি লোক, বাংলা ভাষার সাথে সেটা কোনোভাবে মেলে না। বাংলা ভাষার সাথে ধরো আসামীয় ভাষা মেলে, বাংলা ভাষার সাথে উড়িষ্যার ভাষা মেলে, কিন্তু গুজরাটির ভাষা মেলে না। উনি ভাবেন যে দাদা একটা সম্মান, সেটা দিতে গিয়ে এখন হিতে বিপরীত হয়েছে। তাকে নিয়ে এরা নোংরা রাজনীতি করছে। এখানে পুরসভার কর্মচারীরা মাইনে পায় না, পুরসভার কোটি কোটি টাকার ট্যাক্স বাকি, পুরসভার ভাড়েমা ভবানী হয়ে গেছে, সেইগুলো থেকে কোনো আলোচনা নেই। আলোচনা হচ্ছে কি বঙ্কিমদা। তো স্বাভাবিক এই ধরনের কথা এলে মমতা ব্যানার্জি কেমন ধরে করে মানে গান, বন্দে মাতারাম গান, সে কথা আমায় বলতেই হবে। এরা রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করে, এরা রবীন্দ্রনাথের ছবি পড়ায়, সে কথা আমাদের বলতেই হবে। এদের নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সে জাতীয় সঙ্গীত গাইতে পারে না। এরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে আন্দোলন করে, এরা জাতীয় সঙ্গীত গাইতে পারে না। তারপর বলছে বাঙালি, বাংলা, অস্মিতা। ওরে বাবা, অরূপ বিশ্বাস দীর্ঘদিন এখানকার কাউন্সিলর ছিলেন, তার যা বানান, ওর বানান দেখে হয়তো ইংরেজ পালিয়ে গেছে, দাবি করতে পারে, ওরা কোনো অসুবিধা নেই। ফিরাদ হাকিম বলছেন যে সেই অধিবেশনে, তো সেখানে উনি বলছেন যে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়, বাংলার বাঘ ওর বাবা। স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে স্যার বলা হয়, তার নাম নিচ্ছে কে? ফিরাদ হাকিম। কার নাম নিচ্ছে? ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। মমতা ব্যানার্জির মতন ডক্টরেট না। নিয়ে বলছে যে তিনি পাকিস্তানপন্থীদের সাথে হাত মিলিয়ে। তো ভাই, সেখানে বসে যদি আমি একটা বাঙালি ছেলে, আমি একটা ভারতীয় জনতা পার্টি পড়ে, আজকে যে আমি বাংলাদেশে নেই, আমি যে পশ্চিমবাংলায়, যার অবদান তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমি এটা শুনবো বসে বসে? স্বাভাবিক বলেছি যে আপনি তো মিনি পাকিস্তানের কথা বলেছেন, সেটাই হলো, ওনার গায়ে লেগে গেল। চোরকে চোর বললে রাগ করে। আমার মনে ছিল না, আমার বাড়ি থেকে ছোটবেলা থেকে শিখিয়েছিল যে কানাকে কানা বলবে না, খোঁড়াকে খোঁড়া বলবে না, এই বলে ফেলেছি। এখন কি করা যাবে? উনি বলছেন যদি দেখাতে পারেন আমি কোথাও মিনি পাকিস্তান বলেছি তাহলে আমি ইস্তফা পাবো। আরে মহা মুশকিলের কথা। খালি বলছেন বাইট, উনি মেনশন করে দিচ্ছেন বাইট। আরে কামড়ের দাগ দেখা যাবে না, ওনার আঁচড়ানোর চিহ্ন সর্বত্র আছে। আমি যখন একটা খবরের কাগজকে কোনো কথা বলি, প্রিন্ট মিডিয়া আর মানে মিডিয়া, টিভি মিডিয়া তো এক নয়। এটা প্রিন্ট মিডিয়াকে বলেছেন, টেলিমিডিয়াকে তো বলেননি। তো সেটা আমি ওই ভিডিওটা কোত্থেকে দেখাবো? কিন্তু যারা এটা লিখলো তাদের বিরুদ্ধে উনি একটা প্রেস বিবৃতি দিয়েছেন, ফরেন অ্যাফেয়ার্সকে জানিয়েছেন। তারপরে যতগুলো টিভিতেই প্রশ্নটা ওনাকে করা হয়েছে, উনি বলেছেন, আমি বলিনি, উনি ঘুরিয়ে বলেছেন, সবাই দেখেছে। আচ্ছা, এটা বলুন তো, ডন পত্রিকা পাকিস্তানের একটা বিরাট বড় পত্রিকা,
তৃণমূলের তো আরো 293টা প্রার্থী ছিল, সেখানে কেন তারা করতে গেল না, ইন্টারভিউ করতে গেল না? কেন গার্ডেন ডিসেই গেল? কারণ ওদেরকে ডাকা হয়েছে যে তোকে আমি পাকিস্তান দেখাবো আয়। অন্যদিকে দেখা যাচ্ছে একটা সভায় প্রকাশ্যে মদন মিত্র বলছেন রাম নাকি ছিলেন মুসলমান, হিন্দু ছিলেন না। মদন মিত্র তৃতীয় লিঙ্গ, ক্লিব লিঙ্গ। মদন মিত্র তৃতীয় লিঙ্গের, আর না হলেও করে দেওয়া হবে আগামী ভবিষ্যৎ। ওনাকে খাসি বানানো উচিত। রামকে নিয়েই ছেলে খেলা। আমি একটা কথা বলি, কেউ বলতে পারবে, কারোর দম হবে যে বলবে হযরত মুহাম্মদ খ্রিস্টান ছিলেন? বলতে পারবে না তো। মদন মিত্র বলতে পারবে? হ্যাঁ, বলছে রামের টাইটেল কি ছিল? রাম জেঠমালানি। ওকেও দেওয়া উচিত রাম কেলানি। খাবে, আজ না হলে কাল খাবে, আপনি মিলিয়ে দেখে নেবেন, খাবে। এইভাবে ধর্ম নিয়ে খেলা, ভয় থাকা উচিত। হিন্দুদের তো নিয়ে ভয় নেই না, হিন্দুরা মারবে না। এই কথা বললে মুসলিমরা এখন তো ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিত, রোদ উঠলে শুকিয়েও নিত। অর্থাৎ হিন্দুরা তো সেটা করবে না, না, সেই জন্য যা খুশি তাই বলে যাও। এসআইয়ের খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, একটাও বাংলাদেশি দেখাতে পারেনি। কান ধরে ক্ষমা চাওয়া উচিত। কার? ওর কান ধরে? না, অভিষেকের কান ধরে ক্ষমা চেয়ে নেবো? না, সুযোগে আসতে বলুন, সামনে কান ধরে নেবো। আরে ও তো বলেনি যে নিজের কান ধরতে হবে, ও তো বলেছে কান ধরতে হবে। ওর কান ধরে নেবো আমরা, এমনি ধরবে, আজ নাহলে কাল পাবলিক ধরবে। বাংলাদেশি ভোটারের গায়ে তো আর স্ট্যাম্প মারা নেই। এই যে এত হারিয়ে যাওয়া ভোটার, তারা কারা? তারা কারা? তাদের নাম কি, বাবার নাম কি, খোঁজ করুন না, সব বেরিয়ে যাবে। আমার পাড়ায় 50 নম্বর ওয়ার্ডে 5,000 বাদ হয়েছে। আচ্ছা, 62 নম্বর ওয়ার্ডে 11,000 বাদ হয়ে গেল কেন? পার্ক সার্কাস এরিয়া, রিপন স্ট্রিট এরিয়া, কেন বাদ হলো? ভাবতে হবে, ভাবতে হবে, বাঙালিকে ভাবতে হবে। এই এসআইআর শুরু হওয়ার পর নিউ টাউনের একাধিক বস্তি আমরা ফাঁকা হয়ে যেতে দেখেছি। এখন আগুনও ধরিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঘুনি বস্তিতে আগুন ধরে, আরো সব ঘুনি বস্তিতে কেন, খুনিরা আরো বহু জায়গায় আগুন ধরাবে। আপনারা যে ফাঁকা বাড়ির ছবি দেখাবেন, হ্যাঁ, এই যে অবজারভাররা এসে ঘুরতে শুরু করেছে, গিয়ে যদি দেখে একটা মহল্লা পুরো ফাঁকা, তো তাদের মনে আরো সন্দেহ হবে, আরো মহল্লায় যাবে। এক ওটা, আর আগুন লাগিয়ে দেওয়ার পরে ওখানে প্রথমে একটা মেসি স্ট্যাচু, হ্যাঁ, তারপরেই ওখানে একটা প্রমোটিং হয়ে গেল। অন্যদিকে ফিরহাদ হাকিমের যে কেন্দ্র, সেখানে 66,000 ভোটার বাদ গেছে। ফিরহাদ হাকিম বলছেন চক্রান্ত চলছে, বিজেপিতে এমন কেউ ঠিক আছে, ভালো কথা। যে না না, বিজেপিতে কেন বলুন, ব্রহ্মাণ্ডে জন্মায়নি, ইউনিভার্সে। যে ওনাকে আর মমতা ব্যানার্জিকে হারাতে পারে। হ্যাঁ, হারাতে পারে। পাগল নাকি? ও বললেই মনে পড়ে গেল নন্দীগ্রামে 1956। এই বলে কেন, ইচ্ছা করে বলে যাতে আমরা এগুলো মনে করি। উনি বলবেন আর বাকিরা চুপ করে থাকবে, দ্যাট ডে হ্যাজ কাম। ওদিন আর নেই। বললে ভাই কথা শুনতে হবে, এটাও যেন মাথায় রাখে। অন্যদিকে শওকত মোল্লাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটা ডিলিট দিয়েছে, গুরুত্বপূর্ণ বোর্ড মেম্বার পদে বহাল করা হয়েছে। হ্যাঁ, তো তাই তো করবে। ওকে কলকাতা বিশ্ববিদ্যালয় দেয়নি, এটা আমাদের 14 পুরুষের ভাগ্যি ভালো। এবারে যদি মমতা ব্যানার্জি সরকারে আসতে পারে, তাহলে হুমায়ুন উপমুখ্যমন্ত্রী হবে, আর শওকত মোল্লা ওই হবে, প্রবিসি হবে কলকাতা বিশ্ববিদ্যালয়। নিশ্চিত থাকুন, ও আলিয়া বিশ্ববিদ্যালয়ের কি একটা পদে দিয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেবে, চাপ নেবেন না। অন্যদিকে জিটিএ নিয়োগ দুর্নীতি মামলায় 313 জনের চাকরি গেছে। কিছুদিন আগে তাদের স্যালারি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। 58টা স্কুলও বন্ধ হয়ে গেছে। 313টা লোকের যেমন চাকরি গেছে, সেরকম স্কুলও বন্ধ, ওই স্কুলগুলো উঠে গেল, বন্ধ হয়ে গেল। 58 বা সংখ্যাটা এদিক ওদিক হতে পারে। এই রাজ্যের সরকার আজকে কোথায় এসে দাঁড়িয়েছে? এই মানুষগুলো কিন্তু কাল অব্দি চাকরি করতো, মাইনে ছিল। এই কোর্ট যদি এক্সটেনশন করে, তাহলে আরো কিছুদিন মাইনে পাবো। যদি কোর্ট এক্সটেনশন না দেয়, কাল থেকে কি খাবো জানি না। এই যে অনিশ্চয়তা, এতেই তো হার্ট ফেল করে মারা যাবে, এতেই তো মানুষ মারা যাচ্ছে।
আর এরা এসআইআর নিয়ে চেঁচাচ্ছিল, দুর্ভাগ্যজনক। আমরা এসএসসি তে 26,000 দেখেছি, প্রাথমিকে 32,000, এত চাকরি চলে গেছে। না, 32,000 চাকরি আপাতত আছে বহাল। হ্যাঁ, কিন্তু তারপরেও মমতা ব্যানার্জি বলছেন যে 2 কোটি কর্মসংস্থান হয়েছে। তবু ওনার খিদে মেটেনি গো, একটা ঢেকুরও তোলেননি। এত চাকরি খাওয়ার পর একটা ইনও খেতে হয়নি ওনাকে, একটুও বদহজম হয়নি, সব হজম করে নিয়েছে। আর কি বলেছেন, 2 কোটির চাকরি দিয়েছে। 2 কোটি কর্মসংস্থান হয়েছে, 40% বেকারত্ব হ্রাস পেয়েছে। আর বেকারত্ব হ্রাস পেয়েছে, এটা ঠিক, কারণ বেকাররা রাজ্য ছেড়ে চলে গেছে। বেকাররা রাজ্য ছেড়ে চলে গেলে বেকারত্ব হ্রাস পেয়ে যায়। আর 2 কোটি কর্মসংস্থান, দেখুন 7 কোটি ভোটার, রাজ্যে 7 কোটি ভোটার, সে 80 বছরেরও হোক, আমার কোনো আপত্তি নেই। তো 7 কোটি ভোটারের মধ্যে 2 কোটিকে উনি চাকরি দিয়েছেন, সে 80 বছর হোক 18 বছর হোক, তাহলে প্রতি 7 জনে 2 জন করে মমতা ব্যানার্জির দেওয়া চাকরিতে আছে। রাস্তায় বেরোন আর খুঁজুন তাদের, ঝামেলা মিটে গেল। তাহলে একদম শেষ প্রশ্ন, ব্যবসায়ী সমিতির যে সম্মেলন, হ্যাঁ, হেভি ব্যবসা করেছে। ব্যবসায়ী সমিতির সম্মেলন নিয়ে আমার কোনো বক্তব্য নেই। মমতা ব্যানার্জি কি বলেছেন তাতে কিছু যায় আসে না, কারণ মমতা ব্যানার্জির থেকে আপনি অর্থনৈতিক কথা শুনবেন, ইকোনমিক কথা শুনবেন, এগুলো তো কেউ আশা করে না। মমতা ব্যানার্জি টিভিতে বলতে বসলো মানে মেয়ে মাটি সেটা হাঁ করে তাকিয়ে আছে, এই কি বলে, কোথায় কাটতে হবে, কোথায় পজ দিতে হবে, তার জন্য রেডি হয়ে যায়। বিষয়টা এটা নয়, এটা বিষয় নয়। আপনি দেখবেন মমতা ব্যানার্জি যখন বলছে চপ বানাবে, যখন বলছে বউকে বলবে যে একটু ঘুগনি বানিয়ে দিতে, যখন পেছন দিকে তাকাচ্ছে, পেছনের ক্যালানেগুলো এরম 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 করে ঘাড় নাড়ছে, দাঁত বার করে আসছে, বাংলার মানুষের উচিত চড়িয়ে ওদের গাল লম্বা করে দেওয়া। হ্যাঁ, সত্যি তাই। আপনি ভেবেছেন কখনো, আপনি একটা ছেলে মাস্টার ডিগ্রি করেছেন, হ্যাঁ, আপনি একটা মেয়ে মাস্টার্স করেছেন, কোনো ব্যবসাকে আমি খারাপ বলছি না, সব ব্যবসাতে গিয়ে অনেক উচ্চতায় পৌঁছানো যায়, সেটাও বলছি না। আপনি ঘুগনি বেচবেন, বউকে গিয়ে বলবো আরে আমি যদি চাকরিটা না পাই আমি বিয়ে করবো কেমন করে, আমি বউকে খাওয়াবো কি করে, বউ তো আমায় খাওয়াতে পারবে না। মানে কি নির্লজ্জ এরা, এত বেহায়া। এদের একজন নেত্রী কদিন আগে বলছিল যে লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা থেকে দাদা 100 টাকা চেয়ে গাড়িতে তেল মারে। তো দাদা তো 100 টাকা চাইবেই, দাদা তো চাকরি নেই, চাকরি তো খেয়েছিস। এগুলো বলতে ওদের বাধে না, ওদের বলতে বাধে না, এত নির্লজ্জ। বাজার করতে হয় না তো ওদের তো বাজার করতে হয় না, তাই ওরা এসব বলে যায়। তার মানে এই যে চা বিক্রি, ঘুগনি বিক্রি, এগুলো কি 2 কোটি কর্মসংস্থানের মধ্যে ইনক্লুডেড? না, এগুলো এক্সট্রা, তো করে দিয়েছেন, এটা তো করতে বলছে, ওগুলো তো করে ফেলেছেন অলরেডি। হ্যাঁ, বাস স্ট্যান্ডে তো মানুষকে দাঁড় করাবে, বাংলার মানুষকে, বাংলার ছাত্র যুবদের বাস স্ট্যান্ডে, রেল স্ট্যান্ডে, না রেল স্টেশনে দাঁড়িয়ে করতে বলেছেন, তো ওখানে দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ, বাংলার ছেলেদের মেয়েদেরকে সব বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়বে, আর কিছু করার নেই। যে জায়গায় উনি নিয়ে যাচ্ছেন, ভয়াবহ ভয়াবহ। অসংখ্য ধন্যবাদ।